शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवं मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वरूप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो स मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभनिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। नमस्कार दर्शक बिंदु पंडित जी योगेश यादव बोलছি 17 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর পর্যন্ত রবির কন্যা রাশিতে অবস্থান করবে। কন্যা রাশিতে রবির অবস্থান কেতুযুক্ত রাহু দৃষ্ট অবস্থা থাকবে। রবি যেহেতু কর্মকারক গ্রহ প্রতিকারক গ্রহ, রবি কেতুযুক্ত রাহু দৃষ্ট থাকা কখনোই শুভ নয়, কারণ গ্রহণ দোষের সৃষ্টি হয়। গ্রহণ দোষ মূলত আমরা জানি যে দুভাবে হয়। একটা হচ্ছে রবি যখন রাহুযুক্ত অবস্থা থাকে তখন গ্রহণ দোষ হয়, রবি কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থা থাকলে গ্রহণ দোষ হয়, চন্দ্র রাহুযুক্ত বা কেতুযুক্ত অবস্থা থাকলে গ্রহণ দোষ হয়, রবি চন্দ্র সহাবস্থান এবং সেক্ষেত্রে কেতুযুক্ত রাহুদৃষ্ট রবি চন্দ্রের সহাবস্থান রাহুযুক্ত অবস্থা থাকলেও গ্রহণ দোষ, এবং দেখা যায় রবি এবং চন্দ্রের সমসপ্তম রাহুযুক্ত অবস্থা থাকলেও গ্রহণ দোষের সৃষ্টি হয়। গ্রহণ দোষ মূলত যে কোনো ভাবেই হতে পারে। রবি যেভাবে থাকবে সেভাবে যদি রাহুযুক্ত অবস্থা থাকে তাহলে গ্রহণ দোষের সৃষ্টি হতে পারে। ধরুন এখন বর্তমানে রবি কন্যা রাশিতে অবস্থান করছে। রবি এক একটি রাশিতে 1 মাস থাকে, আবার কন্যা রাশি থেকে আবার যখন মীন রাশিতে রবি প্রবেশ করবে 1 বছর বাদে, সেক্ষেত্রে মীন রাশিতে যদি রাহুর সঙ্গে সহাবস্থান করে তখন আবার গ্রহণ দোষ সৃষ্টি হবে, অর্থাৎ 1 বছর বাদে। কিন্তু তার আগেই রাহুর ফল পরিবর্তন হবে। রাহু যখন কুম্ভ রাশিতে থাকবে এবং যখন রবিযুক্ত অবস্থা থাকবে তখন আবার গ্রহণ দোষের সৃষ্টি হবে। রবি এবং চন্দ্রের সহাবস্থানে হয় অমাবস্যা। রবি এবং চন্দ্রের যখন সমসপ্তম থাকে তখন হয় পূর্ণিমা। রবি যখন কেতুযুক্ত এবং সপ্তম ভাবে চন্দ্র রাহুযুক্ত থাকে তখন হয় মূলত চন্দ্রগ্রহণ। আবার রবি চন্দ্রের সহাবস্থান কেতুযুক্ত বা রাহুযুক্ত থাকে তখন হয় সূর্যগ্রহণ। এবার আমি আরেকটু ব্যাখ্যা করছি। বর্তমানে রবি 17 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে থাকবে কেতুযুক্ত রাহুদৃষ্ট, এবং 18ই সেপ্টেম্বর চন্দ্র মীন রাশিতে থাকবে, অবস্থান করবে। চন্দ্র থাকবে রাহুযুক্ত অবস্থায়, অর্থাৎ রবি এবং চন্দ্রের সমসপ্তম আমি প্রথমেই বলেছি যে পূর্ণিমা। রবি চন্দ্র যখন সমসপ্তম থাকে চন্দ্র কি করবে 18 সেপ্টেম্বর রাহুযুক্ত অবস্থা হয়ে যাবে, তখনই হবে চন্দ্রগ্রহণ। আমরা এইভাবে কিন্তু গ্রহণটাকে ধরি। আবার রবি এবং চন্দ্র কন্যা রাশিতে যখন সহাবস্থান করবে
অর্থাৎ সেটা করবে কবে? 2রা অক্টোবর, সামনেই 2রা অক্টোবর রবি এবং চন্দ্র কন্যা রাশিতে সহাবস্থান করবে। তখন কেতু যুক্ত সহাবস্থান, রাহু দৃষ্ট অবস্থায়, তখন হবে সূর্যগ্রহণ। অর্থাৎ 18ই সেপ্টেম্বর যেমন চন্দ্রগ্রহণ, 2রা অক্টোবর তেমনি সূর্যগ্রহণও আছে। অতএব সবসময় মনে রাখতে হবে যে পূর্ণিমার পর চন্দ্রগ্রহণ হয় এবং অমাবস্যার শেষ হওয়ার সাথে সাথে সূর্যগ্রহণ হয়। অর্থাৎ সামনে 18ই সেপ্টেম্বর পূর্ণিমার দিন হবে চন্দ্রগ্রহণ এবং 2রা অক্টোবর অমাবস্যা যখন কাটবে তখন হবে সূর্যগ্রহণ। অর্থাৎ এই গ্রহণ দোষ দেখা যায় একটি জাতক জাতিকার জন্মছকে থাকে, অধিকাংশ জন্মছকে আমরা পাই এই গ্রহণ দোষ। অর্থাৎ গ্রহণ দোষে জন্মগ্রহণ অনেক ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন শুভ ফল দেয়, আবার গ্রহণ দোষে জন্মগ্রহণ অনেক ক্ষেত্রে প্রবল অশুভ ফল দেয়। গ্রহণ দোষে জন্মগ্রহণ মূলত অধিকাংশ ক্ষেত্রে যে অশুভ ফল দান করে সেটা হচ্ছে তার কর্মক্ষেত্রের উপর নানা রকম প্রভাব ফেলে, কুফল ফেলে, কুফল বা নানা রকম প্রতিকূলতা আসে। আর দেখা যায় অনেক সময় অনেক জাতক জাতিকার গ্রহণ দোষে জন্ম হয়, কিন্তু তার জন্মকালীন খুব ভালো কোনো গ্রহের দশা পান। 1 নাম্বার 2, তাদের জীবনে যখন অনুকূল গ্রহের দশা থাকে তখন ওই দশায় তারা সাফল্যও পান। কারো যদি জন্মছকে রবির যদি ভাগ্যবতী হয়, তার রবির দশা চলছে, তার গ্রহণ দোষে জন্ম, তার রবির দশা কিন্তু খারাপ দেবে না। রবি যদি তার শুভ অবস্থা থাকে, সক্ষেত্রে বা তুঙ্গি থাকে, গ্রহণ দোষে যতই জন্ম হোক তার রবির দশা কিন্তু তার ভাগ্যের উন্নতি ঘটাবে। আবার কারো যদি জন্মছকে রবি যদি মোটামুটি নিচস্থ থাকে বা দুর্বল ভাবে অবস্থান করে, সেক্ষেত্রে যদি গ্রহণ দোষ হয় এবং তার যদি জন্মছক অনুযায়ী অনুকূল দশা না থাকে, তার জীবনে কিন্তু নানা রকম প্রতিকূলতা দিতে পারে এই গ্রহণ দোষের জন্য। অর্থাৎ রবি যেহেতু কর্মকারক গ্রহ, রবি যেহেতু পিতৃকারক গ্রহ, গ্রহণ দোষে জন্মগ্রহণ করলে তার কর্মের উপর নানা রকম ভাবে কিন্তু প্রতিকূলতা আসে, তার পিতৃ সুখ থেকে সে বঞ্চিত হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় পিতার সুখ সে পায় না। পিতার সুখ কিরকম ভাবে পায় না? দেখা যায় তার জন্মগ্রহণের পরেও পিতার মৃত্যু হতে পারে, বা পিতার বড় কোনো শারীরিক ব্যাধি আসতে পারে, বা পিতা মাতার সাথে ডিভোর্সের জন্য পিতার সাথে তার সম্পর্ক হয়নি বা সম্পর্ক ছেদ। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি তো যে স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্যের দরুন সন্তানটি মায়ের কাছে মানুষ হচ্ছে, পিতা সঙ্গে কোনো সম্পর্ক নেই, এরকম অনেক ছক আমাদের কাছে আসে। এটাও কিন্তু গ্রহণ দোষের কারণে হয়। অর্থাৎ পিতৃ সুখ থেকে যে কোনো কারণে বঞ্চিত হতে পারে সেই জাতক জাতিক, গ্রহণ দোষের হয়। গ্রহণ দোষ যদি অশুভ থাকে সেক্ষেত্রে সেই জাতক জাতিকার উপরে এই ধরনের কুপ্রভাব ফেলে। অতএব গ্রহণ দোষ যদি কোনো জাতক জাতিকার জন্মছকে থাকে, সেই গ্রহণ দোষ খণ্ডন করে নিতে হয়। এবং গ্রহণ দোষকে আমরা বলি মূলত পিতৃদোষ। যেহেতু রবিকে আমরা বারবার বলছি, রবি হচ্ছে পিতৃকারক গ্রহ, চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ। অর্থাৎ পিতৃকারক গ্রহ গ্রহণ দোষ বা মাতৃকারক গ্রহ গ্রহণ দোষের জন্য জাতক জাতিকার জন্মছকে যদি থাকে সতর্কতা অবলম্বন করতে হবে। মাতৃকারক গ্রহ গ্রহণ দোষ থাকলে মাতৃ সুখ থেকে সে বঞ্চিত হয়। চন্দ্র যদি এফেক্টেড থাকে, গ্রহণ দোষে যদি জন্ম হয়, মাতৃ সুখ তার জীবনে আসে না, মাতৃহৃষ্ট হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাতার বিয়োগ হয়নি, কিন্তু তার মাতা সারা জীবনই নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্ত। অর্থাৎ একে বলে মাতৃহৃষ্ট যোগ, বা সেই জাতক জাতিকা পিতার কাছেই মানুষ হয়েছে, মাতার সাথে তার কোনো সম্পর্ক নেই। এই জাতীয় যে যোগগুলো, এগুলো হচ্ছে মাতার সঙ্গে যে মাতৃ সুখ থেকে সে বঞ্চিত হয়েছে, মূলত এই গ্রহণ দোষের কারণেই হয়। অতএব গ্রহণ দোষ সঠিক সময়ে খণ্ডন করে নিতে হয়। গ্রহণ দোষ মূলত খণ্ডনের প্রকৃত সময় হচ্ছে মহালয়ার অমাবস্যা। মহালয়ার অমাবস্যা মূলত গ্রহণ দোষের খণ্ডনের ক্ষেত্রে বা পিতৃদোষ খণ্ডনের ক্ষেত্রে, মাতৃদোষ খণ্ডনের ক্ষেত্রে উপযুক্ত সময়, উপযুক্ত অমাবস্যা। অতএব দর্শকবৃন্দ, যদি আপনার বা আপনার সন্তানের যদি গ্রহণ দোষ থাকে, যদি কোনো জ্যোতিষী বলে থাকে গ্রহণ দোষ আছে, বা
আপনি আপনার জন্মছক বা আপনার সন্তানের জন্মছক বিচার করিয়ে নির্ধারণ করে নেবেন যে গ্রহণদোষ আছে কিনা, এবং গ্রহণদোষ থাকলে সামনের অমাবস্যা অর্থাৎ মহালয়ার অমাবস্যায় আপনি কিন্তু খণ্ডন করিয়ে নিন। গ্রহণদোষ থাকলে কিন্তু কর্মজীবনের উপর নানা রকম কুপ্রভাব ফেলে। কর্মজীবনে সাফল্য উন্নতিতে বাধা আসে। তার মেধা অনুযায়ী কর্মজীবনে সাফল্য আসে না। কর্মজীবন সংক্রান্ত একটি দুশ্চিন্তা, কর্মজীবন সংক্রান্ত নানা রকম সাফল্যের বাধা এগুলো কিন্তু আসে, বারবার বলবো। এবং চন্দ্রযুক্ত গ্রহণদোষ হলে সেই জাতক জাতিকার জীবনে প্রবলভাবে মানসিক হতাশা আসে, মানসিক অবসাদ আসে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মানসিক কারণে অনেক জাতক জাতিকার জীবনে নানা রকম সমস্যা আসে। একটা মানসিক ব্যাধি তাকে গ্রাস করে, তাকে ডাক্তারের কাছে পর্যন্ত ছুটতে হয়, ওষুধ খেতে হয়। এর মূল কারণ হচ্ছে যদি জন্মছকে চন্দ্রযুক্ত গ্রহণদোষ হয়, সেক্ষেত্রে এই জাতীয় সমস্যার মধ্যে সেই জাতক জাতিকাকে পড়তে হয়। অতএব গ্রহণদোষ খণ্ডন করিয়ে নেবেন। চন্দ্রযুক্ত গ্রহণদোষ হোক বা রবিযুক্ত গ্রহণদোষ হোক, অর্থাৎ পিতৃদোষ হোক বা মাতৃদোষ হোক, সঠিক সময়ে খণ্ডন না করে নিলে সেই জাতক জাতিকার জীবনে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। মানসিক প্রতিকূলতা, অবসাদ, হতাশা বা কর্মজনিত সমস্যা বা প্রতিকূলতা তার জীবনে কিন্তু আসতে পারে। তবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। আর একটি কথা বলবো যে সামনের অমাবস্যাটাকে কাজে লাগান যদি গ্রহণদোষ থাকে আপনার সন্তানের। দর্শকবৃন্দ, এই গ্রহণদোষ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।